পবিত্র হজ যাত্রা শুরু, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম দিন ছাড়বে 14টি ফ্লাইট, যাত্রীদের সর্বোচ্চ সেবার নির্দেশ ধর্মমন্ত্রীর। দারিদ্র্য বিমোচন এখন বড় চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। যোগ্যরাই হবেন নারী আসনে বিএনপি প্রার্থী, জানালেন রিজভী। অতীতের চেয়ে আগামী ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ, দাবি জামাত আমিরের। জ্বালানি সংকট নিয়ে লুকোচুরির অভিযোগ। হাম ও উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু, দেশের 30 উপজেলায় প্রাদুর্ভাব। 20 এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি। এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। সংবাদ সম্মেলনে জয়সওয়াল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রা। রাত 11:30টায় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12:30টায় 419 জন হজ যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। রাজধানী আশকোনা হজ ক্যাম্পে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে ধর্মমন্ত্রী জানিয়েছেন, হজের খরচ আরও কমানোর চেষ্টা করছে সরকার। আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশ্যে যাত্রা করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে আকাশে উড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর হজ গিয়ে নিজের ও দেশের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন হজ যাত্রীরা। আল্লাহর কাছে প্রার্থনা করব, দেশবাসীর জন্য প্রার্থনা করব। আশা নিয়ে হজে যাচ্ছি, আল্লাহর কাছে যা আমাদের মনের আশা, মনের আবেগ, আমরা যা করছি সেটা যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহ যেন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, যে আল্লাহ ওই হজায় যাতে পাচ্ছি, এর লেগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো বেশি করে। এখানে পরিবেশও অনেক ভালো লাগতেছে, এবার সব মিলে ভালো। প্লেন ভাড়া কমিয়ে দিলে আরো বেশি মানুষ হজে যেতে পারবেন বলে জানান তারা। প্লেন ভাড়া 2.5 লক্ষ টাকা, প্লেন ভাড়া একটু কমাইলে ভালো হতো, তাহলে আরো লোক বেশি যেতে পারতো। প্লেন ভাড়া একটু কমালে ভালো হয়। প্লেন ভাড়া অন্য দেশের থেকে আমরা যতদূর জানি আমাদের দেশে অনেক বেশি। এবার যাচ্ছে সম্ভবত 78,000-এর মতো। যদি সরকার কমায় দেয় তাহলে সামনেবার হয়তো আরও এর চেয়ে বেশি, ডবল যেতে পারে। হজ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সে কারণে সার্বক্ষণিক হজ ক্যাম্পের খোঁজখবর রাখছেন স্থানীয় সংসদ সদস্য। যে সমস্ত প্রস্তুতি আমাদের আছে, হাজিদের একটা ছোট্ট কমপ্লেন ছিল মশা নিয়ে, সেই মশার ব্যাপার আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনের সাথে আমাদের কথা হয়েছে, প্রশাসক সবাই এখানে এসেছিলেন এবং আমরা যে সেভাবে সিটি কর্পোরেশন থেকে যেটুকু সাপোর্ট নেওয়া দরকার সেটুকু নিয়েছি। দুপুরে সার্বিক বিষয়ে খোঁজ নিতে হজ ক্যাম্পে যান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান, কিভাবে আরও কম খরচে হজ যাত্রীদের সুযোগ সুবিধা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চিন্তা করতেছেন, ওদিন উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যতে আমরা দেখব। এবার বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী হজ পালন করতে সৌদি আরব যাবেন। নিয়াজমুল শেখ, দেশ টিভি, ঢাকা। দর্শক, হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী ইউসুফ ভুইয়া, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইউসুফ, হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন? কখন আসবেন প্রধানমন্ত্রী? কিছু কি জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদেরকে। আশকোনা হজ ক্যাম্পে কিন্তু হজ যে যাত্রী রয়েছেন তাদের কিন্তু প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং এটা কিন্তু পুরো প্রস্তুতি যে ছিল, যেটা তিনি উদ্বোধন করার কথা ছিল বিমানবন্দরকে, কিন্তু তার আগে তিনি এখানে আসবেন আশকোনা হজ ক্যাম্পে এবং হজ যাত্রী যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবেন এবং কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা বা কোনো ধরনের ইমিগ্রেশন থেকে শুরু করে চেক ইন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা নিয়ে কিন্তু তিনি দেখতে আসবেন এখানে পরিদর্শনে। এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মাননীয় প্রধানমন্ত্রী আসা উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে কঠোর নজরদারির মধ্যে নিয়েছে এবং আশকোনা হজ ক্যাম্পের পুরো ফটক জুড়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে সেনাবাহিনী থেকে শুরু করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং যেহেতু জানেন প্রধানমন্ত্রী আসা উপলক্ষে যে প্রোটোকলের বিষয় রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে হজ যাত্রী যারা রয়েছেন তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলছে এবং আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে রাত 12:30টার দিকে
19 জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো হজের ফ্লাইট শুরু হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু যে তথ্য রয়েছে যে প্রথম দিন কিন্তু 14টি ফ্লাইটের মাধ্যমে এই হজ যাত্রা শুরু হবে এবং এই হজ যাত্রা উপলক্ষে যারা যাত্রী রয়েছেন হজ পালন করার জন্য সৌদি আরব উদ্দেশ্যে রওনা হবেন তারা কিন্তু সকাল থেকেই হজ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন এবং দিনব্যাপী পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছে সকলের সঙ্গে তারা ছিলেন এবং সকলে তাদের পরিবারের যে সদস্য রয়েছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য এখানে এসেছেন এবং পরিবারের যে সদস্যরা রয়েছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা আসলে এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে কোনো ধরনের অভিযোগ কিন্তু এখন পর্যন্ত নেই তবে একটি জিনিসের উপরে তারা গুরুত্ব দিচ্ছিলেন যে ধর্মমন্ত্রী আসার পর তিনি নিজেও এই জিনিসটির উপরে গুরুত্ব দিচ্ছিলেন তিনি বলছিলেন যে হজের যে খরচটি যে প্যাকেজ থেকে শুরু করে হজের যাত্রায় যে খরচ সেই খরচ কমানোর ব্যাপারে যে ব্যাপারটি হজ যাত্রীরা বলছিলেন তাহলে যদি খরচটি আরেকটু কম হতো তাহলে পরিবারের অন্য সদস্য সহ অনেকে একসঙ্গে হজ পালন করতে যেতে পারতেন এবং এই ব্যাপারটি কিন্তু সরকারও এদিকটি গুরুত্ব দিচ্ছেন এবং ধর্মমন্ত্রী নিজেও বলেছেন যে এই ব্যাপারটি নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছেন তো বলা চলে যে হজ যাত্রায় এবার কিন্তু ৭৮,৫০০ হজ যাত্রী কিন্তু হজ পালন করবেন এবং তার মধ্যে সরকারিভাবে ৪,৫০০ এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু প্রায় ৭৪,০০০ হজ যাত্রী হজ পালন করবেন এই হজ যাত্রী যারা হজ পালন করতে সৌদি আরব উদ্দেশ্যে রওনা হচ্ছেন ইতিমধ্যে কিন্তু তাদের যে শারীরিক স্বাস্থ্যের যে দিকটি সে দিকটি দেখার জন্য কিন্তু ১৭১ জনের একটি মেডিকেল টিম সৌদি আরব গিয়ে পৌঁছেছে এবং এছাড়াও সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হজ যাত্রা যেন সহজ এবং স্মুথ করা যায় সে ধরনের হজের যারা যাত্রী রয়েছেন তাদের জন্য যেন কোনো ধরনের সমস্যা না হয় সে জায়গা থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো বলাই চলে যে আনুষ্ঠানিকভাবে রাত 12:30টায় আজকে হজ ফ্লাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তার আগে আনুষ্ঠানিকভাবে রাত 11:30টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং তার আগে তিনি হজ ক্যাম্পে আসবেন এবং হজের যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তো আশকোনা হজ ক্যাম্প থেকে ছিল সবশেষ পরিস্থিতি ইউসুফ ধন্যবাদ আপনাকে দর্শক আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি বলেন বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বড় অর্জন দারিদ্র্য বিমোচন এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল এই দেশটা আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নেওয়া হচ্ছে সাক্ষাৎকার প্রথম ধাপে রাজশাহী রংপুর খুলনা বরিশাল ও ফরিদপুর অঞ্চলে প্রায় 400 প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন আন্দোলন সংগ্রাম ও আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীদের মূল্যায়ন করা হবে সংরক্ষিত নারী আসনে দলের কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি শুক্রবার বিকেল 3:30টায় গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয় সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মনোনয়ন বোর্ড প্রথম ধাপে বিএনপির সাংগঠনিক বিভাগ রাজশাহী রংপুর খুলনা বরিশাল ও ফরিদপুরের প্রায় 400 প্রার্থীর সাক্ষাৎকার নিচ্ছেন জলঢাকা উপজেলা থেকে এসেছি তো আমার এলাকায় 2,91,000 ভোটারের মধ্যে অর্ধেকই নারী তো ওখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি শক্তিশালী করতে পারি আমি নারীর অধিকার নিয়ে কাজ করি আমি একজন সমাজকর্মী তো সেভাবে আমি নারীদের পাশে দাঁড়াতে চাই সেই কথাগুলো বলেছি আমি আশাবাদী মনোনয়ন প্রত্যাশীদের আশা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকার মূল্যায়ন করবে দল আইনজীবীরা আমরা সেই
দলের প্রতিটা প্রোগ্রাম করছি এবং দলের প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি। সেই দলের প্রোগ্রামে আমি সার্বিকভাবে সবসময় ছিলাম। আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে যারা আইন প্রণয়নে দক্ষ বাছাইয়ে তারা গুরুত্ব পাবেন বললেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। শনিবার চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রাপ্ত আসন অনুযায়ী বিএনপি জোট 36টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বিএনপির গুলশান কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সংরক্ষিত নারী আসনে বেশ গত কয়েকদিন আগেই কিন্তু 3 দিন ধরেই কিন্তু বিএনপি থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছিল এবং 36টি আসনের বিপরীতে আমরা দেখেছি প্রায় 1300-র উপরে মনোনয়ন কিনেছেন যারা নারী নেত্রী রয়েছেন তারা। তবে সেখান থেকে কিন্তু 900 মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছিল। সেখান থেকে প্রথম ধাপে আজকে আমরা দেখেছি যে 5টি সাংগঠনিক যে বিভাগ রয়েছে সেই 5টি বিভাগে কিন্তু যারা মনোনয়ন কিনেছেন এবং জমা দিয়েছেন সেখান থেকে প্রায় 400 জন প্রার্থীকে ডাকা হয়েছে আজ। প্রথম দিনের মতো কিন্তু তাদের যেই ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার সেটি কিন্তু চলছে। আমরা দেখেছি যে 3টার পরে এই সাক্ষাৎকার শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু চলছে। প্রথম দিকে আমরা রংপুর বিভাগ শেষ হয়েছে, তারপরে রাজশাহী বিভাগ, সেই সাথে বরিশাল এবং ফরিদপুর এবং খুলনা, এই বিভাগগুলোর যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু যে সাক্ষাৎকার সেটি নেওয়া হচ্ছে। দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আমরা দেখেছি যে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং তার উপস্থিতিতে যে মনোনয়ন বোর্ড রয়েছে তারা কিন্তু তাদের সাক্ষাৎকার নিচ্ছে। যারা বের হয়ে আসছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে কিন্তু তাদের থেকে জানতে চাওয়া হয়েছিল যে বিগত দিনগুলোতে অর্থাৎ রাজনীতির শুরু থেকে এই পর্যন্ত দলের জন্য তাদের কি অবদান রয়েছে এবং বিশেষ করে গত 17 বছর দলের জন্য কি ত্যাগ রয়েছে তাদের, সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। আপনি জানেন যে ঠিক এই সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কিন্তু কথা বলেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও কিন্তু একই কথা বলেছেন, একদিকে আন্দোলন সংগ্রাম, অন্যদিকে যারা শিক্ষিত এবং আইন প্রণয়নে যাদের দক্ষতা রয়েছে সেই সাথে দলের জন্য যাদের ত্যাগ রয়েছে এমন প্রার্থীকে কিন্তু তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন এবং সেই হিসাব করেই কিন্তু আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে যে 36টি আসন নির্ধারিত রয়েছে সেই আসনে তারা তাদের প্রার্থী চূড়ান্ত করবেন। তো এখন পর্যন্ত কিন্তু চলছে, হয়তো আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে আসলে এই 400 প্রার্থীর সবার যে সাক্ষাৎকার সেটি শেষ হতে হয়তো আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তুহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। যেদিন থেকে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে সেদিন থেকে নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীতে জেলা আমিরের সম্মেলনে তিনি বলেন, সংবিধানে যেসব ধারায় পরিবর্তন দরকার তা না করে ফ্যাসিবাদী কাঠামো বহাল রাখতে চাইছে সরকার। শুক্রবার রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে, সেদিন আরো চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। তিনি বলেন, বিশ্বের ইতিহাসে কোথাও গণভোটের ফলাফল বিফলে যায়নি। অভিযোগ করেন, গুম কমিশন সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে আবারও আয়নাঘর গড়ে তোলার বার্তা দেয়া হচ্ছে। বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না, অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি, কোথাও একটা সিঙ্গেল উদাহরণ নাই।
জ্বালানি সংকট নিয়ে সরকার জাতির কাছে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন জামাতের আমির। বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনার আহ্বান জানান তিনি। সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলা তো সব আপনাদের সৃষ্টি না। মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে জাতিসংঘকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিরোধী দলের নেতা। যুদ্ধ আপনারা থামান, শান্তির পথে ফিরে আসেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হামির সংক্রমণ। প্রতিদিনই শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সরকার বলছে আতঙ্কের কিছু নেই। দেশে টিকার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ, জটিলতা না থাকলে বাসায় চিকিৎসা ও সময় মতো টিকা সবচেয়ে কার্যকর প্রতিরোধ। 1 মাসের বেশি সময় ধরে ধীরে ধীরে নয়, বরং বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ছে হামের সংক্রমণ। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট থেকে শুরু করে নিউমোনিয়ার মতো জটিলতা নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে প্রতিদিন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল 24 ঘন্টায় নতুন করে 1000-এর বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হয়েছে শতাধিক। অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় 13,898 জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পায় 11,243 জন। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে এখন হামের রোগের চাপ সবচেয়ে বেশি। বেড ফাঁকা নেই একটিও। প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে, আবার অনেকে সুস্থ হয়ে ফিরছে ঘরে। চিকিৎসা নিয়ে রোগীর স্বজনদের সন্তুষ্টি থাকলেও অনিয়মের অভিযোগ রয়েছে অনেকের। একটু বেটার আছে ও, আর যেরকম নিয়ে আসছিলাম অনেক খুব সিরিয়াস কন্ডিশন ছিল, জ্বর তো কমতোই না। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ জ্বরটা একটু কমছে। অবস্থা আগের থেকে একটু উন্নত, বাট স্যালাইন ট্যালাইন চললে বাচ্চারা একটু সুস্থ থাকে। যে ছোট ছোট বাচ্চাদের যে লেবুলাইজেশন যে গ্যাসটা টানা হয়, দেওয়া হয়, সেই মেশিনটা খুবই সংকট। টিপ্পন ওরা তো গুরুত্বই দেয় না, ওরা ওই জায়গায় আসে। জ্বর না আসলে ডাকি, আসে, আসলে কইতে কইতে আসে, একবার আর আসে না। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জটিলতা না থাকলে বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা। সব রোগী কিন্তু হাসপাতালে ট্রিটমেন্টের দরকার নেই। মিজাজ কিন্তু ঘরোয়াভাবে ঠিক হয়। বিপদ লক্ষণগুলো দেখবেন বা নিকটস্থ ডক্টরের কাছে আপনারা গিয়ে দেখলেন যে বাচ্চার কন্ডিশনটা কেমন। সে যদি অ্যাডভাইস করে হসপিটালাইজেশন, তখন হসপিটালাইজেশন দরকার। শুক্রবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, দেশে কোনো টিকার ঘাটতি নেই। তাই অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। 6 মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন 6 মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব, সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি। চিকিৎসকরা বলছেন, সচেতনতা, পুষ্টিকর খাবার আর সময় মতো টিকা, এই তিনেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হামের এই বাড়তি সংক্রমণ। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। জ্বালানি তেলের সংকটে ভোগান্তি যেন শেষ হওয়ার নয়। তেলের জন্যই অপেক্ষার ভিড়ে বাড়ছে ক্ষোভ। ফলে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রায় প্রতিটি পাম্পে সাধারণ মানুষ জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। রাজধানীর নীলক্ষেত ফুয়েল পাম্পের চিত্র এটি। রাত গড়িয়ে ভোর, তবু দীর্ঘ লাইন যেন শেষ হওয়ার নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের বাজারে অস্থিরতায় সম্প্রতি নিত্যদিনের চিত্র এটি। আপনার সরকারি লোক, এমপি মন্ত্রী সবাই সরকারি লোক বলতেছে তেলের সংকট নাই, কিন্তু তেলের তো সংকট। সাধারণ গ্রাহকদের অভিযোগ, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও শিক্ষার্থী পরিচয় এবং প্রভাব খাটিয়ে লাইন ছাড়াই তেল নিচ্ছেন কেউ কেউ। সারা রাত্রি 11টা থেকে পাম্পে, সিরিয়ালের নীলক্ষেত পাম্পে আমরা এখন তেল নিতে যাচ্ছি, তখন ছাত্ররা এসে হট্টগোল লাগায়, তারা তেল নিয়ে গেছে 150 গাড়িতে। আমাদের বসে রয়েছি আমরা। সিরিয়ালটা ব্রেক করে এই পার যে সাইড আউটসাইড যেদিক দিয়ে বের হবে এন্ট্রি সব দিকে তারা ব্লক করে বলে আমরা ঢাকা পারছি, আমাদেরকে আগে তেল দিতে হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে তারা। এদিকে আগে তেল নেয়ার এই অনিয়মের কারণে প্রায় প্রতিদিনই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। টাঙ্কি ফুল, গাড়িতে টাঙ্কি ফুল হয়ে গেছে, 600 টাকা দেওয়ার পরে গাড়িতে টাঙ্কি ফুল হয়ে গেল। এই গাড়ি আবার কালকে আসতেছে, খালি হয়ে গেল, কোথায় যায় তেল? আমরা কি করবো, পাবলিকে ধাক্কা ধুক্কা বাইরে গেছে, আবার ঢুকলো। প্রভাব তো সব জায়গায় আছে।
না, আমরা তো সমস্যা, আমরা এখন মনে করেন নিরাপত্তাহীনতা ভুগতেছি। এটা একটা সরকারের কাছে আবেদন জানাইতেছে আমাদের পাম্পে এবং আমার পাম্পের যে স্টাফ তাদের নিরাপত্তা একটু বাড়ায় দেওয়ার, যাতে আর একটু স্বস্তি বোধ করতে পারি। জ্বালানি তেলের এই সংকট কেবল সরবরাহী নয়, বরং নৈতিকতার সংকটেও রূপ নিয়েছে। এই সংকট মোকাবেলায় দ্রুত সরকারের হস্তক্ষেপের দাবি সাধারণ মানুষের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা আছে। সরকার জুন মাসে জ্বালানি মজুদের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনির্দ ইসলাম অমিত। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে তিনি একথা বলেন। জানান, দেশের ইতিহাসে বর্তমান সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ রাত। আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই উন্নয়নের পরিকল্পনা করা এখন সময়ের দাবি বলে অভিমত আইপিডির নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খানের। শুক্রবার দুপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জ্বালানি সংকট বিষয়ক সংলাপে এ কথা বলেন তিনি। এ সময় নগর পরিকল্পনার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের জ্বালানি খাত আমদানি নির্ভর, যার কারণে বৈশ্বিক সংঘাতময় পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে পড়ে এই খাত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব পড়ে বাংলাদেশে। এমন প্রেক্ষাপটে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডি আয়োজিত সংলাপে জ্বালানি ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। সবুজ ধ্বংস করতে করতে ঢাকা একসময় 25 ভাগের উপরে সবুজ ছিল, এটা 5 ভাগের কমে নিয়ে এসেছি। ঢাকা একসময় 15 ভাগের মতো ওয়াটার বডি ছিল, সেটাকে কমিয়ে 5 ভাগের কমে নিয়ে এসেছি। তাহলে আমরা তাপকুণ্ড তৈরি করেছি। বাংলাদেশের এই যে অধিকাংশ আমাদের জ্বালানি তেল লাগছে, তাহলে এখন এই যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিভাবে ঢাকাকে আর না বাড়তে দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোকে আরো বেশি উৎপাদনশীল করতে পারি, সেই জিনিসটা দরকার। এ সময় বক্তারা বলেন, নগরীকে ঢেলে সাজানো সহ জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এবং সবুজায়ন ভবন তৈরির মাধ্যমে স্থানীয় সংকট উত্তরণ সম্ভব। কৃষি জমি সুরক্ষা করা হবে কিনা, নগরায়ন করা হবে কিংবা হবে না, কোন দিকে করা যাবে, নগরায়ন করা হলে সেই এলাকায় সংশ্লিষ্ট ফ্যাসিলিটিসগুলি দেওয়া যাবে কিনা। সিরিয়াল দেখলাম বাইকের, এবং অনেকগুলো 100 মতো বাইক ঘুরছে, সে জায়গা পাচ্ছে না। আমি যদি সেখানে জ্বালানি দিতে পারতাম তাহলে শহর থেকে মানুষ চিন্তা করতো না আমি গ্রামে গিয়ে থাকি। যে কোনো আলোচনার 1-2 ধাপ নিচে গিয়ে রুট কজগুলোকে নিয়ে, সোশ্যাল বিহেভিয়ার অ্যাঙ্গেলগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে টেকসই উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন তারা। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং হচ্ছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আহমেদ এনি। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজারে ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। গুমের শিকার পরিবারের কষ্ট ও বেদনা সরকার উপলব্ধি করে।
বিচার বিশ্লেষণ, অধিকতর তদন্ত সহ সবকিছু বিবেচনায় নিয়ে দেশে গণতন্ত্র রক্ষায় যা যা করণীয় সরকার তা করবে। এখন পর্যন্ত ইলিয়াস আলীকে আমরা পাই নাই, পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তাও জানি না। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আগামী 2 মে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সিলেটে আসবেন। পাশিয়া নদী, যেটি এখন বলা যায় খালেই পরিণত হয়েছে, তিনি এই খাল খনন কর্মসূচি যেটা হাতে নিয়েছেন। বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলে বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। আমরা যদি সঠিকভাবে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি, বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ। শিক্ষার মান উন্নয়ন করতেই হবে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে জিডিপি 5% শিক্ষা খাতে দেওয়া হবে। দেখছেন সংবাদ রাত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক আবেদনটি খতিয়ে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অনুরোধ পর্যালোচনার অধীনে রয়েছে। দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ পরিস্থিতিতে উপর নিবিড় নজর রাখছে ভারত। বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব এগিয়ে নিতে গঠনমূলক আলোচনায় জোর দিচ্ছে ভারত। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে 2 দেশের উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে বলে আভাস দেওয়া হয়েছে। সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বিদ্যমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলেছে, রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ অবস্থায় চলমান $5.5 মিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন পাওয়ার যে আশা করছে বাংলাদেশ, তা ছাড় করা হবে না বলে নিশ্চিত করেছে IMF। তার পরবর্তীতে অতিরিক্ত শর্তসহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। দেখছেন সংবাদ রাত।